কি ব্যাপার রোহান? তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস, তাই না রে? হাত দেখি লাল লাল কি যেন জ্বলে। এটা কি একদম ঠিক দেখছি আমি, নাকি ভুল দেখছি? হঠাৎ পিছন থেকে সিনথিয়ার গলার স্বর শুনে রোহান তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে দিল নিচে। আর পিছনে ফিরতেই দেখতে পেল সিনথিয়া দাঁড়িয়ে আছে। সিনথিয়াকে দেখে রোহান বলতে লাগলো, মানে আপু, তুমি এসব কি বলতেছো? আমার হাতে লাল লাল কি জ্বলতেছে মানে? তুমি এইসব কি আবোল তাবোল প্রশ্ন করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। এইসব আবোল তাবোল প্রশ্ন করবে না একদম, বলে দিলাম। এইসব আবোল তাবোল প্রশ্ন আমার একদম পছন্দ না। হ্যাঁ, আমি জানি তো এসব আবোল তাবোল প্রশ্ন একদম পছন্দ না। তোর কি প্রশ্ন পছন্দ এসব আমি খুব ভালো করেই জানি। আমি আমার ফোনে পিক তুলে রেখে দিয়েছি। এই দেখ, সাথে একটা ভিডিও আছে। এখন আমি যা চাইবো যদি তা না দিস তাহলে ডাইরেক্ট আন্টিকে গিয়ে ওই ভিডিওর সাথে ছবিগুলো দেখাবো। তুই খুব ভালো করেই জানিস তোর আম্মু কতটা আমাকে ভালোবাসে, এমনকি কতটা আমাকে বিশ্বাস করে। প্লিজ এমন কইরো না আপু। আমি না তোমার ছোট ভাইয়ের মতো? তারপরেও তুমি এমন করবে? আম্মুকে প্লিজ এসব দেখাইও না। তোকে কি বলেছি মনে আছে তো? আমি যেটা চাইবো সেটা যদি তুই দিতে পারিস তাহলে আমি এই পিকগুলো দেখাবো না আন্টিকে। আর যদি না দিস তাহলে আমি সাথে সাথে গিয়ে দেখিয়ে দিব। এখন গিয়ে। আচ্ছা, তুমি বলো তোমার কি প্রয়োজন? আমাকে বললে আমি সেটাই এনে দিব তোমাকে। তুই এখন এই ছাদের উপরে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সাথে তোর ঠোঁট একত্রিত করে দিবি। আমাকে লিপ কিস করতে হবে। যতক্ষণ আমি তোকে না ছাড়ি ততক্ষণ। ছি ছি, এসব কি বলো? তুমি আমার আম্মুর বান্ধবীর মেয়ে, আর তুমি কি না এসব বলতেছো আমাকে? আমি কিন্তু আন্টির কাছে বিচার দিব। বলবো যে তুমি এইসব বলেছো আমাকে। তোর কাছে কোনো প্রমাণ আছে নাকি যে তুই প্রমাণ দিতে পারবি? থাকলে আমাকে একটু দেখা, আমিও দেখি। প্রমাণ তো নেই, কিন্তু আমি বললে অবশ্যই বিশ্বাস করবে। তোমাকে যেই রকম আমার আম্মু বিশ্বাস করে, ওই রকম তোমার আম্মুও আমাকে বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করে এটা আমি জানি, কিন্তু তোর কাছে তো প্রুফ নেই। যদি প্রুফ থাকে তাহলে নিয়ে যা। সিনথিয়া আপু, তুমি কিন্তু এখন একটু বেশি বেশিই করতেছো। প্লিজ এমনটা করো না। এমনটা করলে কিন্তু আম্মু আমার পিঠের ছাল একদম রাখবে না। আমি তো এটাই চাই, আন্টি তোকে মারধর করুক আর আমি দেখে খুশি হব। এখন কিছু বলবো না, রাতের বেলা বলবো। রাতের বেলা তোকে মারধর করলে আমি না হয় এসে একটু আদর যত্ন করে যাব তোকে। তোকে আমার হেপি ভালো লাগে। আমাকে ভালো লাগলেও আপনি আমাকে পাবেন না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড বলেছে আমাকে গাঁজাখোর ছেলেদের মতো হতে হবে, না হলে সে আমাকে পছন্দ করবে না। তাই আমি গাঁজাখোর ছেলেদের মতো হচ্ছি। তোর গার্লফ্রেন্ডের গাঁজাখোর ছেলে পছন্দ হলে অন্য জায়গায় বল দেখার জন্য। তোর পেছনে ঘুরঘুর করতেছে কেন? আমার গাঁজাখোর ছেলে পছন্দ না। তুই যেরকম আছিস সেরকম হলেই হবে। কিন্তু আমি তো গাঁজাখোর হতে চাই। আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এখন থেকে আমি প্রতিদিন সিগারেট খাবো। ঠিক আছে, তুই যদি সিগারেট খেয়ে বাড়ির ভেতরে থাকতে পারিস তাহলে সিগারেট খা। না করেছে কে? আজকে তোর কী অবস্থা হবে এটা ভাবতেই কেমন যেন গা শিউরে উঠতেছে। কারণ আন্টি তো তোকে মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। আর তোমার ফোন আমি এখনই বন্ধ করে দিব, বা রিসেট মেরে দিব। তুমি খুব ভালো করেই জানো আমি কিন্তু খুব পারদর্শী এসব করতে। রোহান, এসব করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এসব করা একদম ভালো না। তাহলে ছবিগুলো এখনই ডিলিট করে দাও। আর যদি ডিলিট না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার ফোন রিস্টার্ট মেরে দিব। আমি তোকে বলেছি তো আমি এই পিকগুলো কাউকে দেখাবো না। চল এখন নিচে, আন্টি ডাকতেছে। তোর সাথে কি যেন জরুরি কথা বলবে। রোহান সিনথিয়ার সাথে চলে আসলো নিচে। সোফায় বসে আছে তিনজন। এমন সময় রোহানের আম্মু বলতে লাগলো, এই রোহান, তুই একটু সিনথিয়াকে নিয়ে একটা পার্কে থেকে ঘুরে আয় তো। আমি যেতে পারবো না। সিনথিয়া আপু একা সব জায়গা চেনে, এবং তার অনেক বান্ধবী আছে। তাদেরকে বলো সাথে করে নিয়ে যাইতে। আমার অনেক কাজ আছে। আমি কিন্তু ফোন থেকে এখনো পিকগুলো ডিলিট করি নাই। তুই যদি আমাকে আজকে না নিয়ে যাস তাহলে তোর আসল রূপ আমি আন্টির কাছে দেখিয়ে দিব। আন্টি তোমার ছেলে। সিনথিয়া যেন কিছু বলতে যাবে এমন সময় রোহান সিনথিয়ার মুখ চেপে ধরল।
সিনথিয়া আর কোনো কিছু বলতে পারল না। রোহান সিনথিয়ার মুখ চেপে ধরেছে দেখে রোহানের আম্মু বলতে লাগলো, এই রোহান, সিনথিয়াকে ছেড়ে দে বলতেছি, না হলে কিন্তু তোর খবর আছে। ছেড়ে তো দিবই। সিনথিয়া আপু তো তোমার কলিজার টুকরা, তাই না? আমি তো কেউ না। সিনথিয়া আপু যখন আমাকে মারে তখন তো তুমি কিছু বলো না তাকে, আর আমি একটু ধরলেই তুমি আমাকে বকা দাও। বকা দিব না তো কি করব? তুই হচ্ছিস একটা ছেলে মানুষ, আর সিনথিয়া হচ্ছে একটা মেয়ে মানুষ। তো কি হয়েছে? সে যদি আমাকে মারতে পারে তাহলে তো আমিও তাকে মারতে পারবো। আর সিনথিয়া আপু, তোমাকে সাবধান করে দিতেছি, আম্মুকে দেখালে পরে কিন্তু আমি তোমার একটা জিনিস দেখে ফেলেছি, ওইটা সবাইকে বলে দিব। আর আমি তোমাকে ঘোরাঘুরি করতে নিয়ে যেতে পারবো না, তুমি একা যাও। তুই নিয়ে যাবি, সাথে তোর ঘাড় নিয়ে যাবে, এত কিছু আমি জানি না। সিনথিয়া, তুই রেডি হয়ে আয়, রোহান তোকে নিয়ে যাবে। সিনথিয়া রোহানের আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার লক্ষ্মী আন্টি আমার সব কথা শোনে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসতেছি, আর রোহান তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। সিনথিয়া এক দৌড়ে চলে আসলো বাড়ির বাইরে। রোহান এবং সিনথিয়াদের বাড়ি পাশাপাশি, তাই সিনথিয়া যে কোনো সময় রোহানদের বাসায় যেতে পারে, কেউ তাকে আটকেও রাখে না। এইদিকে রোহান তার রুমে এসে বিছানায় শুয়ে আছে। অন্যদিকে সিনথিয়া রেডি হয়ে রোহানদের বাসায় আসতেই দেখতে পেল রোহানের আম্মু বসে আছে। আন্টি, রোহান এখনো বের হয়ে আসে নাই। না, সে তো এখনো বের হয়ে আসে নাই। তুই নিজে গিয়ে একটু দেখে আয়, সে কি করতেছে। সিনথিয়া চলে আসলো রোহানের রুমে। এসে দেখে রোহান বিছানায় শুয়ে আছে আর ফোন টিপতেছে। এটা দেখে সিনথিয়া রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই এখনো রেডি হোস নাই? তোকে না বললাম রেডি হওয়ার জন্য, আর তুই রেডি হলি না। আমি না তোমাকে বলে দিয়েছি তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে ঘোরাঘুরি করে আসো, আমাকে নিয়ে ঘোরাঘুরি করতে যাবে কেন? আমি কি তোমার জামাই লাগি নাকি যে আমাকে নিয়ে যেতেই হবে? জামাই লাগিস না, তবে জামাই হতে কতক্ষণ? তুই তাড়াতাড়ি রেডি হ, আর যদি রেডি না হতে পারিস তাহলে আমি তোকে রেডি করিয়ে দিতেছি। এই বলে সিনথিয়া ওয়ার্ড্রোব খুলে একটা কালো শার্ট আর একটা কালো প্যান্ট বের করে রোহানের সামনে এসে দাঁড়ালো। এইদিকে রোহান সিনথিয়ার কাণ্ড কারখানা দেখতেছে। রোহান এখনও শুয়ে আছে। এটা দেখে সিনথিয়া বলতে লাগলো, তুই উঠবি নাকি তোকে আমি টক ঝাল দিব? টক ঝাল দিলে কিন্তু পরে আর এইভাবে শুয়ে থাকতে পারবি না। তাড়াতাড়ি ওঠ বলতেছি। টক ঝাল মানে তুই কি বোঝাতে চাইছিস? মারবি আমাকে নাকি অন্য কিছু? অন্য কিছু? এটা এখন তুই ওঠ তাড়াতাড়ি, না উঠলে কিন্তু সত্যি সত্যিই আমি কিন্তু দিব। থাক, তোর দেওয়ার দরকার নেই, আমি উঠতেছি। তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তুই কি করতে পারিস আর কি করতে পারিস না। রোহান এইসব কিছু বলে বিছানা থেকে উঠে রেডি হয়ে সিনথিয়াকে নিয়ে চলে আসলো নিচে। রোহান এবং সিনথিয়াকে দেখে রোহানের আম্মু সিনথিয়ার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই 5,000 টাকা আজকে বাহির থেকে শেষ করে এরপরে বাসায় ফিরবি তোরা দুজন। এই টাকাগুলো দিয়েছি শুধু খাবার খাওয়ার জন্য, অন্য কিছু কেনাকাটা করার জন্য না। এখন যা তোরা। টাকাগুলো দিয়েছ এক পেতনির হাতে, এই পেতনি আমাকে তো 1 টাকাও দিবে না, সবগুলো টাকা নিজের পকেটে ভরে ফেলবে। এই শেওড়া গাছের ভূত, তুই কেন এত কথা বলতেছিস? চল, আর টাকাগুলো যেহেতু আমার কাছে দিয়েছে, সো এখন টাকাগুলো আমার। আমি কি করব না করব তুই এসব দেখবি না, আর তোকে আমি দেখাবোও না। সিনথিয়া এইসব কথাবার্তা বলতেছে। এইসব কথাবার্তা বলে রোহানকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসলো। দুজন একসাথে দাঁড়িয়ে আছে। বেশ ভালোই মানিয়েছে তাদের দুজনকে। বেশ কিছুক্ষণ পর একটা রিক্সা আসলো। দুজন পাশাপাশি রিক্সায় বসলো। এমন সময় রোহান সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আমার সাথে ঘোরাঘুরি করলে তোর কি এমন ফায়দা আসে শুনি? না তো তুই আমার কাছ থেকে কিছু খেতে পারতেছিস, আর না তো তুই আমাকে কিছু দিতে পারতেছিস। যদি দিতে পারতি তাহলে মনকে বোঝাতে পারতাম তুই আমাকে কিছু দিয়েছিস। তোর কি লাগবে শুনি? চল, আজকে তোর যেটা লাগবে আমি তোকে সেটাই কিনে দেব। এখন যত টাকাই হোক না কেন, 1,00,000 টাকা হোক আর 2,00,000 টাকা হোক, কিন্তু আমি তোর হাতে 1 টাকাও দিতে পারবো না। তোর যা লাগবে আমি কিনে দিতে পারবো। সিরিয়াস নাকি তুই মজা করতেছিস আমার সাথে? মজা করতেছি না, সত্যি করে বলতেছি। চল, এখন তুই কি কিনবি আমাকে শুধু একবার বল।
আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কেনাকাটা করব, সাথে আমার জন্যও কেনাকাটা করব। তাহলে থাক, তোকে কিছু কিনে দিব না, তুই এমনিতেই ভালো আছিস। সিনথিয়া রোহানকে এসব কথা বলতেছে, এইদিকে রোহান কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর দুইজন চলে আসলো পার্কে, পাশাপাশি বসে দুজন বাদাম খাচ্ছে। এমন সময় সিনথিয়ার বান্ধবী আসলো, দুজনকে পাশাপাশি দেখে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, তোদের দুইজনকে তো খুবই ভালো মানিয়েছে। তোরা দুইজন যদি একে অপরকে বিয়ে করিস তাহলে আরো সুন্দরভাবে মানাবে তোদের দুইজনকে। আমি তাও আবার এই কাইলা পেতনিকে বিয়ে করব? কখনোই না। আর আপনি মনে হয় এই কাইলা পেতনির বেস্ট ফ্রেন্ড, তাই না? এটার জন্য এরকম বলতেছেন? সিনথিয়া একদম কাইল্লা পেতনি না তোমার মতো। হাজার ছেলেকে সিনথিয়া তার পেছনে ঘুরাতে পারবে। পরে কি হচ্ছে এসব? আমি কয়টা ছেলেকে ঘোরাতে পারবো, কয়টা ছেলেকে ঘোরাতে পারবো না, এসব তাকে বলতেছিস কেন? তাকে বলে কোনো লাভ হবে না। সে সোনা চেনে না, কিন্তু রূপা ভালো করেই চেনে। চিনবে কি করে? তার চোখে তো এখনো ময়লা পড়ে আছে, তার জন্য সে চিনতেই পারছে না। যাই হোক, তোরা এখানে গল্প কর, আমরা ওইদিকে আছি। যদি দরকার পড়ে তাহলে ফোন দিস। ঠিক আছে, তুই যা তাহলে, দরকার পড়লে তোকে অবশ্যই কল দিব। পরি ওইখান থেকে চলে গেল। এইদিকে সিনথিয়া চুপচাপ বসে আছে। এমন সময় রোহান সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর কাছে কি সোনা আছে? আমার সাথে নেই, কিন্তু বাসায় আছে। কেন, তোর লাগবে নাকি? না, আমার লাগবে না, কিন্তু তোর বান্ধবীকে যে বললি আমি সোনা চিনি না, রূপা চিনি, আমার চোখে নাকি ময়লা পড়ছে, তোর বান্ধবীও বলল। হ্যাঁ বলেছি, দেখবি তুই একদিন নিজের ভুল বুঝতে পারবি। ওই দিন তুই বড় একটা জিনিস হারিয়ে ফেলবি, তারপর হয়তো তুই খুঁজবি, কিন্তু তখন আর খুঁজে পাবি না ওই বড় জিনিসটা। হয়েছে হয়েছে, আর এসব বলতে হবে না, এসব বলেও লাভ হবে না। রোহান এইসব কথা বলতেছে আর বাদাম খাচ্ছে। এইদিকে সিনথিয়া মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। হঠাৎ রোহান পাশে থেকে একটা ফুল তুলে নিয়ে সিনথিয়ার কানের কাছে গুজে দিল। এটা দেখে সিনথিয়া মুচকে একটা হাসি দিয়ে রোহানকে জড়িয়ে ধরল। হয়েছে হয়েছে, এত ঢং করতে হবে না, জাস্ট একটা ফুল দিয়েছি। এখন চল, আমার খুব ক্ষুধা লাগছে, আমি বিরিয়ানি খাবো। ঠিক আছে চল তাহলে, আজকে তোকে ভালোভাবে বিরিয়ানি খাইয়ে নিয়ে আসবো। আর অন্য কিছু কিনতে চাইলে বলতে পারিস, তোকে আমি আমার নিজের টাকায় কিনে দেব। তুই ইনকাম করিস নাকি যে তুই নিজের টাকায় আমাকে কিনে দিবি? হ্যাঁ, আমি ইনকাম করি বলেই তো তোকে বলেছি, আমি আমার নিজের টাকায় কিনে দেব। ঠিক আছে চল তাহলে, দেখি তুই আমাকে কি কিনে দিতে পারিস। তুই তোর পছন্দ মতো আমাকে কিনে দিবি, যা ইচ্ছা তাই। সিনথিয়া রোহানকে নিয়ে ওইখান থেকে চলে আসলো একটা হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সিনথিয়া চলে আসলো ছেলেদের শার্ট আর প্যান্টের দোকানে। বেশ কয়েকটা শার্ট আর প্যান্ট কেনা শেষ করে চলে আসলো একটা সোনার দোকানে। একটা ব্রেসলেট পছন্দ করে দিল সিনথিয়া রোহানের জন্য। ব্রেসলেটটা হাতে দিয়ে রোহান অনেক খুশি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রোহান বলতে লাগলো, আমাকে যে এত কিছু কিনে দিয়েছিস, তোর তো অনেক টাকা নষ্ট হয়েছে, এই টাকাগুলো পরে আমি আবার ফেরত দিব কিভাবে? আমি কি তোর কাছ থেকে টাকা ফেরত চাইছি নাকি, যে তুই আমাকে টাকা ফেরত দিবি? তোকে আমি কিনে দিয়েছি, তুই এইগুলো ব্যবহার কর। আর আমার কথা যদি মনে থাকে তাহলে আমার সাথে একটু ঘুরেঘুরি করিস, এতটুকুই আবদার করব। আর একটা শেষ আবদার করি, যদি আমাকে তোর ভালো লাগে তাহলে একটু বলিস, আর যদি ভালো না লাগে তাহলে আমি তোর থেকে অনেকটা দূরে সরে যাব। এ বলে সিনথিয়া সামনের দিকে হাঁটা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো দুজন বাসায়। কলিং বেল দিতেই রোহানের আম্মু এসে দরজা খুলে দিল। রোহানের হাতে এত শপিং ব্যাগ দেখে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সিনথিয়া, তোকে না বলে দিয়েছি শপিং করবি না, যে টাকা দিয়েছি ওই টাকা তোরা দুজন খাবি, তাহলে তুই রোহানকে কেন শপিং করে দিয়েছিস? ওই টাকা দিয়ে শপিং করে দেই নাই, আমি আমার টাকা দিয়ে শপিং করে দিয়েছি। দেখো তো তোমার ছেলেকে এখন কেমন লাগতেছে। সব মেয়েরা তোমার ছেলের দিকে তাকিয়ে থাকবে যদি এখন দেখে। তাকিয়ে তো থাকবেই, কারণ তোর চয়েস তো আর একদম বাজে না, তোর চয়েস খুবই সুন্দর। আর রোহান, তুই এত কিছু কিনেছিস কেন? আবার দেখতেছি সোনার ব্রেসলেট কিনেছিস। সিনথিয়া, তোর কাছে এত টাকা কোথায় থেকে আসলো? আমি যে টাকা ইনকাম করেছি ওই টাকা দিয়ে তোমার ছেলেকে সব কিছু কিনে দিয়েছি।
এখন তোমার ছেলে যদি আমাকে মনে রাখে তাহলে তো মনে রাখলো, আর যদি মনে না রাখে জোর করে তো তাকে কোনো কিছু করা যাবে না। আচ্ছা আমি এখন বাসায় গেলাম, গিয়ে ফ্রেশ হই। এই বলে সিনথিয়া চলে গেল তার বাসায়। অন্যদিকে রোহান রুমের ভিতর এসে কল দিল তার গার্লফ্রেন্ডকে। এইদিকে রোহানের গার্লফ্রেন্ড অন্যজনের সাথে টাইম পাস করতে ব্যস্ত। রোহান কয়েকবার কল দেওয়ার পরও কলটা রিসিভ করে নাই তার গার্লফ্রেন্ড। তাই রোহান আর বিরক্ত না করে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। চোখ দুইটা বন্ধ করতে বারবার সেই কথাগুলো ভেসে আসতেছে তার কানে। এদিকে সিনথিয়া বাড়িতে ফিরতেই তার আম্মু বলতে লাগলো, তুই যে এইভাবে সারাদিন ওই বাসায় পড়ে থাকিস, রোহান তো তোকে পাত্তাও দেয় না। তাহলে তুই কেন পড়ে থাকিস ওই বাসায়? আম্মু তুমি তো জানো তাকে ছাড়া আমি চলতে পারি না। তার সাথে একদিন কথা না বললে আমি কেমন হয়ে যাই, তুমি এটা খুব ভালো করেই জানো। তাহলে এখন কেন বলতেছো এইসব? এসব তো বলার দরকার, কারণ তুই ভালো করেই দেখতেছিস রোহান তোকে পাত্তা দিচ্ছে না। হাজারবার চেষ্টা করার পরেও তোকে যখন পাত্তা না দেয়, তাহলে তুই কেন তার পিছনে পড়ে থাকবি? রোহানের চাইতে আরও কত ভালো ভালো ছেলে তোকে পছন্দ করে। আম্মু ওরা আমাকে জাস্ট পছন্দ করে, কিন্তু আমি তো ওদেরকে পছন্দ করি না। আমি তো পছন্দ করি রোহানকে। আমি তার মাঝে ডুবে থাকতে চাই, সারা জীবন তার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। তোমরা কি আমাকে সেই ব্যবস্থা করে দিবে না? চাইলেই তো সব কিছু সম্ভব না, কারণ এটা তুই ভালো করেই জানিস সে অন্য কাউকে পছন্দ করে, এবং তুই তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিস, কিন্তু সে বারবার তোকে ফিরিয়ে দেয়। আচ্ছা, তারপরেও আমি চেষ্টা করে দেখব, তুই নিশ্চিন্তে থাক। সিনথিয়ার আম্মু এসব কথা বলতেছে। এদিকে সিনথিয়া আর কোনো কিছু না বলে চলে গেল উপরে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে তার আম্মুর কথাগুলো চিন্তাভাবনা করতেছে সিনথিয়া। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সিনথিয়া বলতে লাগলো, আম্মু তো একদম সত্যি কথাই বলেছে। আমি তো অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে তো বারবার আমাকে ফিরিয়ে দিতেছে। এখন কি করা উচিত? আমি কি তার কাছে যাব নাকি যাব না? কালকে থেকে আমার হাজার কষ্ট হলেও আমি তাদের বাসায় যাব না, আর গেলেও রোহানের সামনে দাঁড়াবো না। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত কেটে ভোর হলো সকাল 10টা। সিনথিয়া তার রুমে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে পড়ি বলতে লাগলো, কি রে সিনথিয়া, তুই তো আজকে কলেজে আসলি না। কলেজে আসবি না নাকি? তোর জন্য সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি কলেজে চলে আয়, জরুরি একটা কাজ আছে। কলেজে তো নবীন বরণ অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে নাম লেখাবি তুই এবার। নাম দেখানোর কিছুই নেই রে, আমি আর নাম লেখাতে পারবো না। আমি আর চাই না, এসব আমার ভালো লাগে না। কি হয়েছে তোর? আর তোর গলার স্বর এইরকম হয়ে গেছে কেন? কান্না করেছিস নাকি তুই? রোহান কিছু বলেছে তোকে? না, সে কিছু বলে নাই। তাকে অনেকবার বোঝানোর পরেও সে আমাকে পাত্তা দেয় না। সে ওই মেয়েটার পেছনে পড়ে আছে। তাহলে তুই কেন তার পেছনে পড়ে আছিস? তুই তাকে ছেড়ে দে, দেখবি আস্তে আস্তে তোর মন ভালো হয়ে যাবে। আর তুই আমাদের মাঝে থাক, সব সময় খুশি থাকবি। তাড়াতাড়ি কলেজে চলে আয়, বেশি দেরি করিস না। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, তোর অপেক্ষা কর। এ বলে সিনথিয়া রেডি হয়ে চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রিন্সিপাল স্যার সিনথিয়াকে ডাকতে লাগলো। সিনথিয়া প্রিন্সিপালের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, কি ব্যাপার সিনথিয়া, তোমার মুখ এমন হয়ে গেছে কেন? কান্না করেছো নাকি? না স্যার, কান্না করি নাই। রাতে ঘুম হয় নাই তো, তার জন্য আর কি মুখটা এরকম হয়ে আছে। কিছু বলবেন নাকি আমাকে? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি এখানে। এবারে নবীনবরণ অনুষ্ঠানটা তোমাদের দিয়েই প্রথম শুরু করব। তুমি তো ভালো নাচ করতে পারো, তো এবারের অনুষ্ঠানটা নাচ দিয়ে শুরু হবে। স্যার, এবারে মনে হয় আমি পারবো না। আসলে আমার এটা সমস্যা আছে। আশা করি আপনি বুঝতে পারছেন সমস্যাটা কি। আপনি অন্য কাউকে দিতে পারেন। তাহলে তুমি এক কাজ করো, ভালো একজনকে সিলেক্ট করে নাচ শেখাও, যাতে অতিথি মহোদয়েরা খুব খুশি হয়। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, খুব তাড়াতাড়ি আমি একটা ব্যবস্থা করতেছি। এই বলে সিনথিয়া প্রিন্সিপালের কাছ থেকে চলে আসলো তার বান্ধবীদের কাছে। সিনথিয়া রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাইসা, তুই তো ভালো নাচ করতে পারিস। তুই এবারের নাচ আমি এবারে পারবো না রে। আমার ডেট পড়ে গেছে। আশা করি তুই বুঝতে পারছিস। ঠিক আছে, নাচতে পারি, কিন্তু আমাকে সব কিছু শিখিয়ে দিতে হবে তো। ঠিক আছে, আমি তোকে সব কিছু শিখিয়ে দেবো। চল প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে এসে তোর নামটা এন্ট্রি করে দিয়ে আসি। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। এ বলে সিনথিয়া আর রাইসা ওইখান থেকে চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে।
প্রিন্সিপাল স্যারের কাছে নাম এন্ট্রি করে ওইখান থেকে চলে আসলো রাইসা আর সিনথিয়া বাহিরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সিনথিয়া রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাইসা, আমি এখন বাসায় চলে যাইতেছি। বিকেলবেলা তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, ওইখানে তোকে নাচ শেখাবো। ঠিক আছে, বিকালবেলা তুই আমাকে ফোন দিস, কোথায় যেতে হবে আমাকে একটু বলিস, আমি চলে যাব। সিনথিয়া ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতর প্রবেশ করে আশেপাশে না তাকিয়ে সোজা উপরে যাইতেছে। এমন সময় রোহানের আম্মু বলতে লাগলো, কী রে সিনথিয়া, তুই আজকে আমাদের বাসায় যাস নাই কেন? কলেজে গেলেও তো সকালবেলা আমার সাথে দেখা করে এরপরে কলেজে যাইতি, কিন্তু আজকে তুই যাস নাই কেন? আসলে আন্টি, আমি আজকে যাই নাই। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। ভাবছিলাম কলেজে যাব না, কিন্তু বান্ধবীরা ফোন দিয়ে বলতেছে কলেজে যাওয়ার জন্য। পরে তাড়াতাড়ি করে কলেজে গেলাম, গিয়ে দেখি প্রিন্সিপাল স্যার নবীনবরণ অনুষ্ঠান করার জন্য সকল কিছু ব্যবস্থা করতেছে। আমাকে অনেক কিছুই বললো, আমি মানা করে দিয়েছি। বেশ ভালো কাজ করেছিস মানা করে দিয়ে, এইসব করার দরকার নেই। রোহান তো একা বাসায় আছে, যা গিয়ে তার সাথে দেখা করে আয়। আবার তোরা দুজন একসাথে থাকলে তো মারামারি করিস, আমার যেতে হবে নাকি? মারামারি করবি না। না, তোর যেতে হবে না, আমি মারামারি করব না। তার সাথে একটু কথা বলে চলে আসব। এই বলে সিনথিয়া তার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। দুজনে কাজ থেকে বিদায় নিয়ে চলে আসলো রোহানদের বাসায়। দরজাটা খুলতেই আস্তে আস্তে করে উপরে যাইতেছে সিনথিয়া। এমন সময় পিছন থেকে রোহান বলতে লাগলো, কী রে, চোরের মতো উপরে যাইতেছিস কেন? কিছু দরকার আছে নাকি উপরে? হ্যাঁ, দরকার তো ছিল তোকে, কিন্তু তুই নিচে কি করিস? আর আমি ঢোকার সময় তো তোকে দেখলাম না। তুই নিশ্চয়ই লুকিয়েছিলি আমাকে ভয় দেখানোর জন্য, তাই না রে? হ্যাঁ, তোকে ভয় দেখানোর জন্য লুকিয়েছিলাম। তুই আমার কাছে কেন এসেছিস সেটা বল। তোর কাছে এসেছি জরুরি একটা দরকারে। জরুরি দরকারটা হলো তোর সাথে একটু মারামারি করব। আন্টি তো আমাদের বাসায়, এখন তুই আয় দেখি কে মারামারি কতটুকু করতে পারে। ওই দিন তো আমাকে বলেছিলি আমি নাকি তোর সাথে মারামারি করতে পারবো না। আজকে দেখিয়ে দিব আমি মারামারি করতে পারি নাকি পারি না। এই বলে সিনথিয়া রোহানকে ধরে নিয়ে চলে আসলো রোহানের রুমে। রোহান চুপচাপ দাঁড়িয়ে আছে আর সিনথিয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে সিনথিয়া রোহানকে ইশারা করতে রোহান মারামারি করার জন্য প্রস্তুত হলো। রোহান সামনে এগিয়ে যেতেই সিনথিয়া রোহানের সামনে এসে রোহানকে জড়িয়ে ধরার চেষ্টা করতেছে বারবার। রোহান ভেবেছে হয়তো তাকে অন্যভাবে মার দিবে, কিন্তু রোহানের ধারণা ভুল ছিল। এইদিকে সিনথিয়া রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এদিকে রোহান সিনথিয়াকে বারবার মাইর দিতেছে তার পিঠে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর হঠাৎ সিনথিয়া রোহানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওইখান থেকে দৌড়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সিনথিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সিনথিয়া কোনো কিছু না বলে সোজা চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে আর কান্না করতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে কান্না করার পর সিনথিয়া মনে মনে বলতে লাগলো, রোহান, তুই কি একটু বোঝার চেষ্টা করিস নাই আমি তোর কাছে কি চাইছিলাম? তোকে জড়িয়ে ধরে তোর বুকের সাথে কেন মাথা লাগিয়ে চোখ বন্ধ করেছিলাম? এইসব বোঝার তোর সময় হয় নাই, একদিন হারিয়ে যাব, এরপরে বুঝবি তুই। সিনথিয়া মনে মনে এইসব বলতেছে আর কান্না করতেছে। অন্যদিকে রোহান চুপচাপ বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, কি ব্যাপার সিনথিয়া, এভাবে চলে গেল কেন? আগে তো কখনো এভাবে চলে যায় নাই, আজকে হঠাৎ কি হয়েছে? নিশ্চয়ই সে অনেক ব্যথা পেয়েছে, তাকে সরি বলতে হবে। সরি না বললে আর হয়তো এই বাড়িতে আসবে না। দেখি তাকে ফোন দিয়ে পাওয়া যায় কি না। এই বলে রোহান কল দিল সিনথিয়াকে। বেশ কিছুক্ষণ পর সিনথিয়া কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে, হঠাৎ কল দিলি? আমাকে কোনো জরুরি প্রয়োজন নাকি? না, প্রয়োজন না, তোকে আমি সরি বলার জন্য কল দিয়েছি। আমি আজকে তোকে অনেক মেরেছি, তাই না রে? প্লিজ আমাকে মাফ করে দে। আমার সাথে রাগ করে তুই এইভাবে চলে গেলি। আরে না, আমি অন্য একটা কারণে চলে এসেছি। সন্ধ্যাবেলা আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে নাকি? হ্যাঁ, ঘুরতে যেতে পারবো, কিন্তু ঘোরাঘুরির টাকা তোর দিতে হবে। যদি দিতে পারিস তাহলে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ঘোরাঘুরির টাকা আমি দিব। তুই সন্ধ্যা 6টার দিকে আমাকে নিয়ে যাস বাহিরে। এখন তাহলে কলটা কেটে দিই, একটু ঘুমাবো।
এ বলে সিনথিয়া কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর রাইসা কল দিল। কলটা রিসিভ করতে সিনথিয়া বলতে লাগলো, রাইসা, তুই রেডি হয়ে তোর বাসার সামনে একটু দাঁড়া। আমি রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। ঠিক আছে, আমি বসে আছি, নিচে তুই আয়। এই বলে সিনথিয়া কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলো রাইসাদের বাড়ির সামনে। রিক্সা দেখে রাইসা বাড়িতে আসতেই দেখতে পেল সিনথিয়া দাঁড়িয়ে আছে। সিনথিয়া রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রত্যেক দিন 2 ঘন্টা করে সময় দিয়ে আশা করি তুই খুব ভালোভাবে শিখে যেতে পারবি। নবীন বরণে কিন্তু তোর নাম দেওয়া হয়ে গেছে। আবার হুট করে হারিয়ে যাস না যেন। হারিয়ে গেলে কিন্তু অনেক বড় অসুবিধা হয়ে যাবে। আরে না, তুই তো খুব ভালো করেই জানিস আমি কেমন। আর তোর সাথে কিছু কথা শেয়ার করতে চাইতেছি। আমি একজনকে ভালোবাসি। এখন সে তো ভালো একটা চাকরি পেয়েছে, তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাইতেছে। এটা তো দেখি উল্টো কথা হলো। যেখানে ছেলেরা ভালো চাকরি পেলে মেয়ের বাবা মা ওই ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে, সেখানে কিনা ওই ছেলেটার বাবা মা তাড়াহুড়ো করতেছে তাদের ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এখন কি করব বুঝে উঠতে পারতেছি না। আমি তো চাইতেছি তাকে বিয়ে করার জন্য, সেও চাইতেছে আমাকে বিয়ে করার জন্য। এখন যদি বাসায় বলি তাহলে আমাকে বিয়ে দিবে না, কারণ তুই তো জানিস 2 মাস আগে মাত্র আমার বড় বোনের বিয়ে হয়েছে। এখন আব্বুর কাছে এত টাকা নেই যে আমাকে বিয়ে দিবে। এখন আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। আমি মনে মনে যেটা চিন্তা ভাবনা করতেছি, তুই কি সেটাই চিন্তা ভাবনা করতেছিস? তুই তো তোর বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে চাইছিস। হ্যাঁ, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। তুই তো খুব ভালো করেই বুঝতে পারছিস। এখন আমি কি করব তুই একটু বলে দে। তোর বেশি কিছু করার দরকার নেই। তুই তার আশা ছেড়ে দে, তাহলে দেখবি একদম ভালো হয়ে যাবে। আমার ভালো হওয়ার দরকার নেই। তাকে আমি গত 2 বছর ধরে ভালোবাসি এবং সেও আমাকে গত 2 বছর ধরে ভালোবাসে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তুই যেটা সিদ্ধান্ত নিয়েছিস সেটাই করবি। তোর যেটা ভালো লাগে সেটাই কর, আমি আর তোকে বাধা দিব না। এই বলে সিনথিয়া রাইসাকে নিয়ে চলে আসলো একটা ডান্স ক্লাবে। রাইসাকে নাচ শেখাচ্ছে, কিন্তু রাইসার মন অন্যদিকে পড়ে আছে। কিরে রাইসা, ওইসব কিছু ভাবলে চলবে না। ওইসব কিছু বাড়িতে গিয়েও ভাবতে পারবি। এখন যেটার জন্য এসেছিস সেটা কর, মন দিয়ে একটু নাচটা কর। রাইসা মাথা নেড়ে সম্মতি জানিয়ে সিনথিয়া দেখানো অনুযায়ী সে সব কিছু করতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা যাওয়ার পর সিনথিয়া আর রাইসা চলে আসলো বাহিরে। রাইসা সিনথিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। এদিকে সিনথিয়া দাঁড়িয়ে সেইখানে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সিনথিয়া মনে মনে বলতে লাগলো, রোহানের সাথে ঘুরোঘুরি করব নাকি বাড়িতে চলে যাব? দেখি রোহানকে ফোন দিয়ে তার সময় হবে কিনা। এসব চিন্তাভাবনা করতে করতে সিনথিয়া কল দিল রোহানকে। বেশ কিছুক্ষণ কল দেওয়ার পর রোহান কলটা রিসিভ করলো এবং রোহানকে সিনথিয়া বলতে লাগলো, রোহান, তুই কি আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবি নাকি ঘুরতে যেতে পারবি না, একটু জানিয়ে দে তো। হ্যাঁ, ঘুরতে যেতে পারবো, তবে একটা কথা, আজকে আমার গার্লফ্রেন্ডও আমার সাথে ঘোরাঘুরি করবে। আমার গার্লফ্রেন্ডের সাথে তোর পরিচয় করিয়ে দিবনে। ঠিক আছে, পরিচয় করিয়ে দিস। আর কোন পার্কে যাবি আমাকে বল, আমি ওই পার্কে চলে যাইতেছি। একটু বাইরে বের হয়েছিলাম তো, তাই বাসায় নিয়ে গিয়ে পার্কে চলে যাই। তুই তাহলে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ওই পার্কে আয়। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, আর তোকে পার্কের নামটা মেসেজ করে পাঠিয়ে দিয়েছি। সিনথিয়া কলটা কেটে দিয়ে একটা রিক্সা নিয়ে ওইখান থেকে চলে আসলো ওই পার্কে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রোহান তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলো। সিনথিয়া রোহানের গার্লফ্রেন্ডের মুখের দিকে ভালোভাবে তাকিয়ে রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রোহান, গার্লফ্রেন্ডের মুখে নিকাবটা খুলতে বল। আমিও দেখি তোর গার্লফ্রেন্ড কতটা সুন্দরী, আর আমারও কেমন যেন চেনা চেনা লাগতেছে, তাকে একটু খুলতে বলতো। তানিয়া, তোমার মুখের নিকাবটা খুলো তো, সিনথিয়া তোমাকে দেখবে। তোমাকে সিনথিয়ার কথা বলেছিলাম না? এটাই আমার আম্মুর বান্ধবীর মেয়ে, ওর নাম সিনথিয়া। তানিয়া তার মুখ থেকে নিকাবটা খুলতে সিনিয়া হাঁ করে তাকিয়ে বলতে লাগলো, বর্ষা, তুই এখানে? আর তোর নাম তানিয়া দিয়েছিস কবে থেকে? তোর ন্যাশনাল আইডি কার্ডে তো বর্ষা দেওয়া। তুই তো একটা বিবাহিত মেয়ে, তোর একটা বাচ্চাও আছে। সিনথিয়ার মুখে এমন কথা শুনে রোহান চট করে বর্ষার হাত ছেড়ে দিল। মানে তানিয়া নামে ছদ্মবেশে ছিল রোহানের গার্লফ্রেন্ড, তার নাম হচ্ছে বর্ষা। রোহান সিনথিয়ার কথা শুনে বলতে লাগলো, সিনথিয়া, তুই এসব কি বলতেছিস পাগলের মতো? সে যদি এক বাচ্চার মা হয় তাহলে আমার সাথে কেন ঘোরাঘুরি করবে? তার স্বামী কোথায়?
সে তার কপালের জন্যই তার হবু স্বামীকে ছেড়ে দিয়েছে। এখানে অনেক কাহিনী আছে। এখন তুই যদি তার সাথে বিয়ে বসতে চাস তাহলে বলতে পারিস, আমি আন্টিকে বলে সকল কিছুর ব্যবস্থা করব। আর বর্ষা, তুই চুপ করে আছিস কেন, কিছু বল। সিনথিয়া, তুই কিন্তু কাজটা মোটেও ভালো করলি না। 2 বছর ধরে ছদ্মবেশী নাম দিয়ে রেহানের সাথে রিলেশন করতেছি, আর তুই একদিনেই সব কিছু শেষ করে দিয়েছিস। রোহান, তোমাকে এখন আমাকে বিয়ে করতেই হবে, আর যদি বিয়ে না করো তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে উঠে পড়ব। আশেপাশের মানুষ জড়ো করব, তখন কিন্তু আমাকে বিয়ে করতেই হবে। রোহান সিনথিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। এইদিকে সিনথিয়া কোনো কিছুই বলতেছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সিনথিয়া বর্ষাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বর্ষা, তুই কার সাথে কি কি করেছিস, কার সাথে কি কি করিস নাই, এই সব কিছুর ভিডিও কিন্তু আমার কাছে আছে। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। জাস্ট একটা মাত্র কল দিব, সাথে সাথে পুলিশ চলে আসবে। সিনথিয়া, তুই কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছিস। ব্ল্যাকমেল করা ছেড়ে দে। ব্ল্যাকমেল করলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হবে, এই বলে দিলাম। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কি করতে পারিস, আর তুইও দেখ আমি কি করতে পারি। এই বলে সিনথিয়া ফোন দিতে যাবে, এমন সময় বর্ষা তাড়াতাড়ি করে সিনথিয়ার পা জড়িয়ে ধরল আর বলতে লাগলো। সিনথিয়া, প্লিজ এরকম করিস না। আমি রোহানের জীবন থেকে চলে যাব, কিন্তু রোহান, তুমি আমার সাথে যা যা করেছো সেটার ফল তুমি একদিন না একদিন পাবে, এই বলে দিলাম। এই বলে বর্ষা ওখান থেকে চলে গেল। এদিকে সিনথিয়া রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। তুই অনেক গর্ব করতি তাকে নিয়ে, তাই না? এখন দেখলি তো, আশা করি তোকে আর কোনো কিছু বোঝাতে হবে না। আর একটা কথা, এখন থেকে তুই আমার সামনে আসবি না, আমিও তোর সামনে যাব না। এর বলে সিনথিয়া ওখান থেকে চলে আসলো রাস্তায়। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে রোহান চুপচাপ বসে আছে। এমন সময় পিছন থেকে তার বন্ধু ইব্রাহিম এসে বলতে লাগলো। কী রে, তোর কি হয়েছে? একদিকে সিনথিয়া আপু চলে গেছে, অন্যদিকে তোর গার্লফ্রেন্ডও চলে গেছে, কিছুই তো বুঝতে পারলাম না। এখানে কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? মামা, এখন খুলে বলার পরিস্থিতিতে নেই আমি। প্লিজ তোরাও আমাকে বিরক্ত করিস না, আমাকে একা ছেড়ে দে। আমি একা কিছুক্ষণ থাকতে চাই। রোহান এসব কথাবার্তা বলতেছে। এইদিকে ইব্রাহিম রোহানের কাঁধে হাত দিয়ে বলতে লাগলো। বিষয়টা কিছুটা বুঝতে পারছি। তুই এক কাজ কর, এখন এখানে বসে না থেকে বাসায় চলে যা। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কর কি করবি আর কি কি না করবি। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে আশা করি সব কিছুই ঠিক হবে। ইব্রাহিমের কথা শুনে রোহান ওইখান থেকে চলে আসলো বাসায়। এদিকে সিনথিয়া বাড়িতে সে লুঙ্গি ডান্স দিতেছে, কারণ সে জানে এখন থেকে রোহান তাকে পাত্তা দিবে। অন্যদিকে রোহান বিছানায় শুয়ে শুয়ে পার্কে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। রোহান বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে আছে। রোহান তার আম্মুর পাশে গিয়ে বসে বলতে লাগলো। আম্মু, তুমি একটু সিনথিয়াকে ফোন দিয়ে বলবে এখানে আসার জন্য। সিনথিয়ার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, তুমি একটু ফোন দিয়ে বললে সে অবশ্যই আসবে। কেন যে প্রতিদিন তোরা এভাবে ঝগড়াঝাটি করিস বুঝি না। আচ্ছা তুই রুমে যা, আমি সিনথিয়াকে নিয়ে আসতেছি। এ বলে রোহানের আম্মু সিনথিয়াকে আনার জন্য চলে আসলো সিনথিয়াদের পাশে। কলিং বেল দিতেই সিনথিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। রোহানের আম্মুকে দেখে বলতে লাগলো। আরে তুই ভিতরে আয়। সিনথিয়ার আম্মু চলে আসলো বাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সিনথিয়া নিচে নামলো। রোহানের আম্মুকে দেখে সিনথিয়া রোহানের আম্মুর পাশে বসে গল্প করতে লাগলো। এমন সময় রোহানের আম্মু বলতে লাগলো। সিনথিয়া, রোহান তোমাকে যেতে বলেছে, তুমি একটু রোহানের সাথে দেখা করে আইসো তো। না আন্টি, আমি রোহানের সাথে দেখা করব না। ওর সাথে আমার ঝগড়া হয়েছে। সে যেই দিন আমাদের বাড়িতে এসে আমার পা ধরে মাফ চাইতে পারবে ওই দিন আমি তাকে ক্ষমা করব। এর আগে আমি তাকে ক্ষমা করব না। এইসব আবার কেমন কথা সিনথিয়া? রোহান তোকে ডাক দিয়েছে, তুই তাড়াতাড়ি যা। তোর জন্য হয়তো অপেক্ষা করছে। অপেক্ষা করতে থাকুক, তাতে আমার কি? আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই হবে, আর কিছু বলতে পারবো না। এই বলে সিনথিয়া চলে আসলো তার রুমে। অন্যদিকে রোহান তার রুমে বারবার পায়চারি করতেছে, কোনো কিছু বলতে পারতেছে না। অন্যদিকে রোহানের আম্মু বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো তাদের বাসায়। রোহান বারান্দায় এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার আম্মু, সিনথিয়া আসে নাই তোমার সাথে? না, সে আসে নাই। তুই তার সাথে কি এমন করেছিস যে সে এই রকম করছে?
তুই তার পা ধরে মাপ না চাইলে সে এই বাড়িতে আসবে না। এখন তোদের বিষয়ে তোরা বুঝে নে, কি করবি আর কি না করবি। এই বলে রোহানের আম্মু চলে আসলো রান্নাঘরে। এইদিকে রোহান তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফোন দিল সিনথিয়াকে। এইদিকে সিনথিয়া বারবার রোহানের কল কেটে দিতেছে। রোহান প্রায় অনেকবার কল দেওয়ার পরও সিনথিয়া কলটা রিসিভ করে নাই, বারবার কলটা কেটে দিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রোহান আর থাকতে না পেরে চলে আসলো সিনথিয়াদের বাসায়। কলিং বেল দিতেই সিনথিয়া এসে দরজা খুলে দিল। রোহানকে দেখে মুখ বাঁকিয়ে আবার ভিতরে চলে আসলো। এইদিকে রোহান ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে সিনথিয়াকে এক হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো সিনথিয়ার রুমে। সিনথিয়া বলতে লাগলো, তুই আমার হাত ছেড়ে দে, তুই আমার হাত ধরবি না। তোকে কি আমি আমার হাত ধরার অনুমতি দিয়েছি না কি যে তুই আমার হাত ধরবি? অনুমতি তো দিস নাই, কিন্তু আগে তো অনুমতি ছাড়াই ধরতে পারতাম, কিন্তু এখন অনুমতি লাগবে কেন? অনুমতি তো লাগবেই, কারণ আমি এখন অন্য একজনের গার্লফ্রেন্ড। তাহলে অনুমতি লাগবে না? মানে কি বলতেছিস তুই এসব? অন্য একজনের গার্লফ্রেন্ড মানে? তুই মিথ্যা বলতেছিস কেন? মিথ্যা বললে কিন্তু তোর খবর আছে, এই বলে দিলাম। এই বলে রোহান যেই সিনথিয়াকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় সিনথিয়া রোহানকে ধাক্কা মেরে ফেলে দিল খাটে আর বলতে লাগলো, আর একবার যদি আমার শরীর স্পর্শ করেছিস তাহলে তোর নামে আমি মামলা দিতে 2 মিনিট সময় চিন্তা ভাবনা করব না। তুই আমার রুম থেকে চলে যা। সিনথিয়া আপু, এমন করতেছো কেন? এখন থেকে তুমি যেটা বলবি আমি সেটাই শুনবো। তোমার কথা শুনে যদি চলতাম তাহলে এতদিন অনেক ভালো হতো। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও। মাফ? তাও আবার তোকে? কখনোই করব না। তুই আমার সাথে যে ব্যবহার করেছিস সেই ব্যবহারের জন্য তোকে অনেক পস্তাতে হবে, এই বলে দিলাম। ওই দিন আমাকে তুই অনেক মারধর করেছিস, আমি তোকে কিছুই বলি নাই, আজকে থেকে বলা শুরু করলাম। রোহান সিনথিয়ার চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে সিনথিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ সিনথিয়ার কাছে এসে সিনথিয়াকে তার বুকের সাথে জড়িয়ে নিল। এইদিকে সিনথিয়া ছুটে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ সিনথিয়া রোহানের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, ছি রোহান, তোকে অনেক ভালো মনে করতাম, কিন্তু তুই আজকে যা করলি এটার জন্য আমি খুবই লজ্জিত। তুই আর কখনো আমাকে ফোন দিবি না, আমাকে দেখার চেষ্টা করবি না, আমাদের বাড়ি থেকে চলে যা। রোহান চুপচাপ চলে গেল তাদের বাসায়। অন্যদিকে সিনথিয়া মনে মনে খুশি হয়ে রোহানকে মনে মনে অনেক ধন্যবাদ দিতে লাগলো। এইদিকে রোহান মন খারাপ করে তাদের বাসায় এসে রুমে শুয়ে আছে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। এই 3 দিনে রোহান বা সিনথিয়া কেউ কারোর সাথে কথা বলে নাই। সিনথিয়া আড়াল থেকে বেলকনিতে রোহানকে প্রত্যেকদিন দেখেছিল। রোহানের চোখ মুখ শুকিয়ে গেছে। এদিকে সিনথিয়া ফোনটা হাতে নিয়ে রোহানকে উদ্দেশ্য করে একটা মেসেজ দিল। চলেন কি মেসেজ দিয়েছে আমরাও শুনে আসি। প্রিয় ছ্যাঁকাখোর ছেলে, আগামী বৃহস্পতিবার আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবারে আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। আপনি সকাল 10টা থেকে যতক্ষণ নবীনবরণ অনুষ্ঠান শেষ না হবে ততক্ষণ ওইখানে থাকবেন, এবং নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমাকে নিয়ে বাসায় আসবেন। আপনার কাছে বিনীত আবেদন করতেছি, প্রিয় সিনথিয়া। রোহান মেসেজটা পেয়ে অনেক খুশি হলো। বেলকনিতে দাঁড়িয়ে সিনথিয়াকে দেখার চেষ্টা করতেছে। এদিকে সিনথিয়া পর্দার আড়াল থেকে রোহানকে দেখে খুশি হলো। রাতের বেলা সিনথিয়া তার আব্বু আম্মুর সাথে খাবার খাচ্ছে। এমন সময় সিনথিয়ার আব্বু সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সিনথিয়া, তোর আর রোহানের কি হয়েছে? দুইজন দেখলাম বাড়ি থেকে বের হোস না, কারোর সাথে তেমন কথাও বলিস না। তোদের মাঝে কিছু হয়েছে নাকি? তেমন কিছু হয় নাই, ওর সাথে একটু ঝগড়া করেছিলাম তো, তাই আর কি 2-3 দিন কথা বন্ধ করে রেখেছি। আপু, প্রিন্সিপাল স্যার তোমাকে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছে, তুমি কিন্তু অবশ্যই যাবে। এবার তুই নাচ করবি নাকি অন্য কেউ নাচ করবে? এবার আমি করব না, প্রতিবার তো আমি করি, এবার রাইসা করবে। রাইসাকে তো তুমি চেনো, ও খুব ভালো নাচ করতে পারে। হ্যাঁ, আমি চিনি। আচ্ছা, তুই এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যা, আর মাত্র 2 দিন সময় আছে। তোকে মনে হয় নবীনবরণ অনুষ্ঠানে সকল দায়িত্ব দিয়েছে, তাই না রে? দিতে চেয়েছিল কিন্তু আমি নেই নাই, এবার আমার ভালো লাগে নাই, তাই আমি নেই নাই, অন্য একজনকে দিয়েছি। সেও মোটামুটি ভালোভাবেই তৈরি করেছে সবকিছু। সিনথিয়া তার আব্বুর সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে।
দেখতে দেখতে দুদিন কেটে গেল। আজকে সিনথিয়াদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। সিনথিয়া এবং রাইসা একই শাড়ি কিনেছে। দুজন শাড়ি পরে চলে আসলো অনুষ্ঠানে। এসে দেখে সর্বপ্রথম রোহান এসে বসে আছে চেয়ারে। সিনথিয়া রোহানের দিকে একবার তাকিয়ে চলে আসলো ভিতরে। সিনথিয়া প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছে। অন্যদিকে রাইসা চুপচাপ দাঁড়িয়ে আছে একপাশে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বয়ফ্রেন্ড কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাইসার বয়ফ্রেন্ড রাজু বলতে লাগলো, রাইসা, কাজী অফিসে বিয়ে ছাড়া অন্যভাবেই বিয়ে আমরা করতে পারবো না। আজকে তো তোমাদের নবীনবরণ অনুষ্ঠান। আমার আব্বু আম্মু ওই অনুষ্ঠানে গেছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে চলে আসো কাজী অফিসে। আমি ঠিকানা পাঠিয়ে দিতেছি। কিন্তু আমি তো নবীনবরণ অনুষ্ঠানে নাম দিয়েছি নাচ করার জন্যে। এখন যদি আমি চলে যাই প্রিন্সিপাল স্যার তো মন খারাপ করবে। বেশিক্ষণ দেরি লাগবে না, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমি এইদিকে সকল ব্যবস্থা করে রেখেছি। শুধু কবুল বলে এবং সাইন করে দিয়েই চলে যাবে তুমি। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এ বলে রাইসা তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে কাজী অফিসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কাজী অফিসে। অন্যদিকে সব কিছু রেডি করা শেষ হয়ে গেছে। প্রধান অতিথিও চলে এসেছে। সিনথিয়া ফটোশ্যুট করতেছে। এমন সময় প্রিন্সিপাল স্যার রাইসার নাম ধরে মাইকে ডাকাডাকি করতে লাগলো। 4 থেকে 5 মিনিট ডাকার পরও রাইসা আসলো না। এদিকে প্রিন্সিপাল স্যার সিনথিয়াকে ইশারা করতে সিনথিয়া প্রিন্সিপাল স্যারকে নিচে নামতে বলল। প্রিন্সিপাল স্যার নিচে নামতে সিনথিয়া বলতে লাগলো, স্যার রাইসা অসুস্থ হয়ে পড়েছে, সে হয়তো চলে গেছে। আপনি একটু মাইকে বলে দেন যে সে অসুস্থ হয়ে গেছে, তার বদলে আমি নাচ করব। কিন্তু তুমিও তো পারবে। তুমি ইনশাল্লাহ পারবো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে সিনথিয়া ফটোশ্যুট করা বাদ দিয়ে নাচ করতে লাগলো। সিনথিয়ার নাচ দেখে তো সবাই ফিদা হয়ে গেছে। বিশেষ করে রোহান ফিদা হয়ে গেছে, সাথে ভিডিও করেছে। বেশ কিছুক্ষণ নাচ করার পর সিনথিয়া চলে আসলো পিছনে। কিছুক্ষণ রেস্ট নিতে লাগলো। অন্যদিকে রাইসা বিয়ে শেষ করে তাড়াতাড়ি করে চলে আসলো অনুষ্ঠানে। স্টেজের পিছনে এসে দাঁড়াতেই সিনথিয়া রাইসার গালে ঠাস করে চড় মারল আর বলতে লাগলো, তুই তো ভালো করেই জানিস আমি অসুস্থ ছিলাম, তারপরও কেন তুই এখান থেকে চলে গেলি একটু বল তো আমাকে। অনুষ্ঠান শেষ হলে কি তুই যেতে পারতি না? রাজু কল দিয়ে ইমিডিয়েটলি বলেছিল কাজী অফিসে যাওয়ার জন্য। এটার জন্য আমি চলে গেছি। তুই প্লিজ রাগ করিস না। আর নাচ করেছে কে? কে আর করবে, আমি ছাড়া আর কে করতে পারে? কিন্তু তুই খুব খারাপ করেছিস। প্রিন্সিপাল স্যার তোকে কি কি বলবে আমি নিজেও জানি না। সিনথিয়া রাইসার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে আসলো সামনে। রোহানের কাছে আসতেই রোহান সিনথিয়ার কাছে এসে কানে কানে বলতে লাগলো, বাহ, এত সুন্দর ডান্স করতে পারো, আগে জানতাম না। আগে জানলে তো প্রতিদিন তোমার নাচ দেখতাম। বললেই হলো নাকি? তুই কে যে তোকে প্রতিদিন নাচ দেখাতে হবে আমার? আমি কে এটা না হয় পরে জানতে পারবে। অনুষ্ঠান শেষ হতে আর কতক্ষণ সময় লাগবে? এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না আমার। সন্ধ্যা 7টা বাজতে পারে। তুই এখন বাসায় যা, গিয়ে খাওয়া দাওয়া করে আয়। এই বলে রোহান ওখান থেকে চলে আসলো বাসায়। বিকেল 3টার দিকে আবারও অনুষ্ঠানে চলে আসলো। সন্ধ্যা 6টায় অনুষ্ঠান শেষ হতে সিনথিয়া রোহানকে নিয়ে চলে আসলো বাসায়। এইদিকে রোহান সিনথিয়ার রুমে বসে আছে। সিনথিয়া ড্রেস চেঞ্জ করতে যাবে। এমন সময় রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে আর কোনো কাজ নাই তোর। এখন তুই তোর বাসায় যা। আজকে অনেক দেখিয়েছিস আমাকে। এইভাবে তাকিয়ে থাকলে চোখ উপড়ে ফেলবো তোর। সিনথিয়া এইসব কথাবার্তা বলতেছে। এদিকে রোহান বিছানার থেকে উঠে আস্তে আস্তে সিনথিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সিনথিয়া কি বলবে বুঝতে পারছে না। এক পা করে পিছনে যাচ্ছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সিনথিয়া রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রোহান, এসব কি করতেছিস? সেখান থেকে চলে যা বলতেছি, না হলে কিন্তু আমি আম্মুকে ডাকতে বাধ্য হব। আচ্ছা ডাক দে তাহলে, আন্টিও এসে দেখুক আমি তোর মেয়ের সাথে কি করতেছি। এই বলে রোহান তার 2 হাত দিয়ে সিনথিয়ার কোমরে ধরে সিনথিয়াকে কাছে টেনে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ রোহান সিনথিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। সিনথিয়া কখনো চিন্তাই করতে পারেনি রোহান যে এরকম একটা কাজ করবে। প্রায় 2 থেকে 3 মিনিট যাওয়ার পর হঠাৎ সিনথিয়া রোহানকে ধাক্কা মেরে সরিয়ে দিল আর বলতে লাগলো, এই কাজটা একদম ঠিক করলি না রোহান। তোর কাছ থেকে এটা কখনো আশা করি নাই। এখন থেকে আমার মনের মাঝে তোর জন্য ঘৃণা তৈরি হবে, এটা মনে রাখিস। চলে যা আমার রুম থেকে। এই বলে সিনথিয়া রোহানকে ধাক্কা মেরে তার রুম থেকে বের করে দিল।
রুম থেকে বের করে দেওয়ার পর সিনথিয়া বিছানায় বসে পড়ল। চোখ দুইটা বন্ধ করে মনে মনে বলতে লাগলো, এই কাজটা একদম ঠিক করলি না। এখন কি করব আমি? রোহানের কাছে গেলে তো এমনিতেই আমি ঠিক থাকতে পারি না, আবার সে আজকে এই কাজটা করেছে। এখন তো বারবার তার কাছে যেতে মন চাইবে। কি করব বুঝে উঠতে পারতেছি না। বেশ কিছুক্ষণ এইরকমভাবে যাওয়ার পর সিনথিয়া চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী রাইসা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাইসা বলতে লাগলো, কি ব্যাপার সিনথিয়া, তুই কালকে আমার সাথে ঝগড়া করে চলে গেলি, এরপরে আর একবারও ফোন দিলি না? এইদিকে তো বাড়িতে অনেক বড় সমস্যা হয়ে গেছে, বাড়ির সবাই জেনে গেছে। জেনে গেছে তাতে আমি কি করব? তুই নিজে সব কিছু করেছিস, এখন নিজে সব কিছু সামলা, আমাকে এসব জায়গায় টানবি না। আমাকে কি একবারও বলে গেছিলি যে এরকম কাজ করতে যাইতেছিস? তোর পরিবারকে কি বললো? তোর পরিবার মানতো না? আমি কি তোর পরিবারকে বোঝাতে পারতাম না? সিনথিয়া দেখ, বান্ধবী যা হয়ে গেছে বাদ দে ওই সব, তুই প্লিজ অন্তত একটু ম্যানেজ করে দে। আমি আর পারতেছি না এসব, ওরা অনেক অত্যাচার করেছে আমার উপরে। করতে থাক, যেরকম কাজ করেছিস ওই রকমই বিচার হবে। তোর পরিবারকে বললে আশা করি তোর পরিবার বুঝতো, কিন্তু তুই তোর পরিবারকে বলিস নাই। এখন নিজের ঠেলা নিজে সামলা। এ বলে সিনথিয়া কলটা কেটে দিল। সোফা থেকে উঠে চলে আসলো রুমে। রেডি হয়ে বাহিরে বের হয়ে পড়ল। রিক্সার জন্য দাঁড়িয়ে আসতে রাস্তায় এমন সময় একটা রিক্সা আসতেই রিক্সায় উঠে পড়ল সিনথিয়া। বেশ কিছুক্ষণ পর সিনথিয়া চলে আসলো রাইসাদের বাসায়। কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিল। সিনথিয়াকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই একটু ওদেরকে বোঝা সিনথিয়া, ওরা আমার কথা কোনো কানে দিতেছে না। সিনথিয়া রাইসাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। সোফায় বসে রাইসার আব্বু আম্মু ওনাদেরকে উদ্দেশ্য করে সিনথিয়া বলতে লাগলো, আঙ্কেল আন্টি, রাইসা একটা ভুল করে ফেলেছে, আর সেই ভুলটা করতে করতে না করেছে। তার কারণ 2 মাস আগে তার বড় বোনের বিয়ে হয়েছে। আপনাদের হাতে টাকা নেই, এটার জন্য সে এটা করতে বাধ্য হয়েছে। এটা করতে বাধ্য হয়েছে বললে তো হবে না মা, আমাদেরকে একবার অন্তত বলতে পারতো, আমরা অন্তত তার জন্য কিছু করতে পারতাম। আমাদের তো অনেক জায়গা আছে, ওইখান থেকে অল্প একটু জায়গা বিক্রি করে কি তাকে আমরা বিয়ে দিতে পারতাম না? সে আমাদের কাছে না বলেই এমন কাজটা করতে গেল কেন? এখন আমরা যদি ছেলের পরিবারের কাছে যাই, ছেলের পরিবারের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো কি করে? যা হবার হয়ে গেছে, এটা ভুলে যান আপনারা। এখন একটা কাজ করেন, আপনি ছেলের পরিবারের সাথে একটু যোগাযোগ করেন, যোগাযোগ করে তাদের বাসায় যাওয়ার ব্যবস্থা করেন। আমিও না হয় আপনাদের সাথে যাব, তারা অবশ্যই বিষয়টা বুঝবে। রাইসার রাজুকে কল দিতেই রাজু কলটা রিসিভ করলো। রাইসার আব্বু রাজুর সাথে কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিয়ে রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যা রেডি হয়ে আয়, এক্ষুনি বের হব তাদের বাসার উদ্দেশ্যে। রাইসা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। সিনথিয়ার সাথে করে নিয়ে সবাই চলে আসলো রাজুদের বাসায়। কলিং বেল দিতে রাজু এসে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতর ঢুকে সোফায় বসে আছে। সাথে রাজুর আব্বু আম্মু বসে আছে। রাইসার আব্বু মাথা নিচু করে চুপচাপ বসে আছে, কারণ এখানে মাথা উঁচু করার জায়গা হবে না হয়তো। এই সব কিছু চিন্তাভাবনা করতেছে রাইসার আব্বু। এমন সময় রাইসার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিআই সাহেব, রাজু আমাদেরকে সব কিছু বলেছে, আপনি এভাবে মাথা নিচু করে থাকবেন না। এখানে অন্যায় ওরা দুজনে করেছে, আপনি অন্যায় করেন নাই, আপনি কেন মাথা নিচু করে থাকবেন? মাথা নিচু করে তো থাকবে ওরা দুজন। রাজুর আব্বুর মুখে এই কথা শুনে রাইসার আব্বু কিছুটা খুশি হলো। মাথা উঁচু করে বলতে লাগলো, ওরা ছোট মানুষ, ওরা হয়তো না বুঝে এরকম করে ফেলেছে। আপনারা প্লিজ অন্তত তাদের জীবনটা নষ্ট করে দিয়েন না। আপনাদের যা দরকার পড়বে আমি সব কিছুই দিতে রাজি আছি। আমাদের কোনো কিছুর দরকার নেই। আপনার ছোট মেয়েটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আমাদেরকে আগে তার ছবিটা দেখালে আমরা অবশ্যই যাইতাম, কিন্তু সে ছবিটা দেখায় নাই। যাই হোক, এখন বিয়েটা পারিবারিকভাবে সেরে ফেললে আরও বেশি ভালো হয়। আপনি কবে চাইছেন পারিবারিকভাবে বিয়েটা সেরে ফেলার জন্য? আমি তো 2 মাস আগে আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি, এখন হাতে এত বেশি টাকা পয়সা নেই।
আমার একটু জমি আছে, ওই জমিটা বিক্রি করে এরপরে আমি বড় করে অনুষ্ঠান করব আমার ছোট মেয়ের। জমি বিক্রি করার প্রয়োজন নেই, দরকার পড়লে আরও 6 থেকে 7 মাস সময় নেন। যেহেতু ওরা বিয়ে করে ফেলেছে, এখন দুজন আলাদাভাবেই থাকবে 6 থেকে 7 মাস। কিরে রাজু, পারবি না আলাদাভাবে 6-7 মাস থাকতে? হ্যাঁ পারবো। এসব কথাবার্তা শেষ করে 7 মাসের সিদ্ধান্ত নিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় সিনথিয়া বাসায় আসতে দেখতে পেল রোহান বসে আছে সোফায়। রোহানকে দেখে সিনথিয়া তার রুমে এসে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে বসে চুপচাপ খাবার খাচ্ছে। এমন সময় রোহান বলতে লাগলো, সিনথিয়া আপু, সারাদিন কোথায় ছিলে তুমি? তোমাকে যে আমি এত খোঁজাখুঁজি করলাম, কোথাও যে পেলাম না। আমাকে খোঁজাখুঁজি করতে হবে কেন? তোকে কি আমি একবারও বলেছি আমাকে খোঁজাখুঁজি করার জন্য? আমি তো তোকে একবারও বলি নাই যে তুই আমাকে খোঁজাখুঁজি কর। আমার কাছে তো তোর কোনো প্রয়োজন নেই যে তুই আমাকে খোঁজাখুঁজি করবি। প্রয়োজন আছে বলেই তো খোঁজাখুঁজি করি তোমাকে, না হলে কি আর তোমাকে খোঁজাখুঁজি করতাম? কি যে বলো না তুমি। আমার কাছে আবার তোর কিসের প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। সিনথিয়া আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিল, কারণ সে জানে রোহান এক্ষুনি তার রুমে আসবে। 5 থেকে 6 মিনিট যাওয়ার পরে হঠাৎ দরজায় কড়া নাড়তে লাগলো রোহান। সিনথিয়া আপু, দরজাটা একটু খুলো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। প্লিজ দরজাটা একটু খুলো, আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। আমি তোকে মাফ করে দিয়েছি, তুই এখন এখান থেকে চলে যা। তোকে আমার কোনো প্রয়োজন নেই, তুই চলে যা এখান থেকে। আমি তোমাকে না দেখে এইখান থেকে যাব না। তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি তোমাকে দেখে এরপরে এইখান থেকে যাব। রোহান ঠায় দাঁড়িয়ে আছে সিনথিয়ার রুমের সামনে। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও সিনথিয়া দরজাটা খুলল না। রোহান চলে আসলো নিচে। সিনথিয়ার আম্মুকে বলে যেই চলে যেতে যাবে, এমন সময় সিনথিয়ার আম্মু বলতে লাগলো, রোহান, তোমরা দুজন কি আবার ঝগড়া করেছো? তোমাকে দেখলাম সিনথিয়ার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু সিনথিয়া দরজা খুলে নাই। আসলে আন্টি, আমি সিনথিয়া আপুর সাথে ঝগড়া না করলে আমার দিনটা যেন কেমন কাটে না, তাই আর কি সিনথিয়া আপুর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগাই, আর সিনথিয়া আপু আমার সাথে রাগ করে থাকে। আমি এখন চলে গেলাম, কালকে সকালে আসবো আবার। এ বলে রোহান ওইখান থেকে চলে গেল তাদের বাসায়। এদিকে সিনথিয়ার আম্মু চলে আসলো সিনথিয়ার রুমের সামনে। সিনথিয়াকে ডাক দিতে সিনথিয়ার রুমের দরজা খুলে দিল। সিনথিয়ার আম্মু রুমের ভিতর প্রবেশ করে সিনথিয়ার বিছানায় এসে বসে পড়ল আর বলতে লাগলো, কিরে সিনথিয়া, তোরা দুইজন কি ভালো হবি না? এভাবে সবসময় ঝগড়া করিস কেন বলতো? আমি ঝগড়া লাগতে চাই না, সে নিজে থেকেই আমার সাথে ঝগড়া লাগায়, তো আমি কি করব? তাই আমি দরজা লাগিয়ে ভেতরের রুমে বসেছিলাম, তাকে রুমের ভেতর আসতে দেই নাই। রুমের ভেতরে সে আসলেই আবার ঝগড়া করবে আমার সাথে, এটা আমি জানি। ঝগড়া করলে করতো, একটু ঝগড়া করে না হয় ছেলেটা চলে যাইতো। তুই ছেলেটাকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছিস। ভালো করেছি, আজকে চলে গেছে, আজকে তো আবার আসবে, কালকে না হয় ঝগড়া করবে। রোহানকে পছন্দ করিস তুই? সিনথিয়া তার আম্মুর মুখে এই কথা শুনে অবাক হয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সিনথিয়া মাথা নাড়ল। সিনথিয়ার আম্মু সিনথিয়াকে আবার বলতে লাগলো, পছন্দ করিস তাহলে তো তুই তাকে বোঝাতে পারিস, আর সে তো তোর থেকে অনেকটা ছোট। তুই তাকে বুঝালে সে অবশ্যই বুঝবে। সে ছোট না, সে পেকে গেছে। তুমি তাকে ছোট বলো? যাই হোক, তাকে কিভাবে কি করব আমি জানি না, তবে আমার তাকে লাগবে। তাহলে দুই পরিবার কথাবার্তা বলে তোদের বিয়ের কাজটা সেরে ফেলি। এত তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলার কি দরকার? আরও কিছুদিন যাক, আমি তোমাকে বললে এরপর করবে। ঠিক আছে, তোর আব্বু আসুক, রাতে কথা বলে রাখবো। তুই যেই দিন বলবি, যাতে ওই দিন তোদের বিয়েটা দিতে পারি। এ বলে সিনথিয়ার আম্মু ওইখান থেকে চলে গেল। এইদিকে সিনথিয়া দরজাটা ভালোভাবে লাগিয়ে খুশিতে নাচতে লাগলো। কি করবে বুঝে উঠতে পারছে না। একবার নিচে নাচানাচি করতেছে, আবার খাটের উপর নাচানাচি করতেছে, আবার খাটের উপরে নাচানাচি করতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হাঁপিয়ে গেল সিনথিয়া। বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, যাক আলহামদুলিল্লাহ,
যাক, অবশেষে কিনা আমি আমার প্রিয় মানুষটাকে পেতে চলেছি। রোহানের বাচ্চা, তুই আমাকে যেভাবে জ্বালাতন করেছিস, এখন থেকে আমি তোকে জ্বালাতন করব। আমার নাম সিনথিয়া, মনে রাখিস। কালকে সকাল সকাল তোদের বাসায় যাব, এরপরে ঠান্ডা পানি দিয়ে তোকে গোসল করাবো। এসব চিন্তা ভাবনা করতে করতে সিনথিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 6টা। সিনথিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার আম্মুকে বলে চলে আসলো রোহানদের বাসায়। কলিং বেল দিতেই রোহানের আম্মু এসে দরজা খুলে দিল। সিনথিয়াকে দেখে রোহানের আম্মু বলতে লাগলো, কিরে সিন্ধিয়া, আজকে এত সকালে? বুঝলাম না, গতকালকেও তো দেখলাম রোহান সকালবেলা তোদের বাসায় গিয়েছে, আজকে তুই আবার সকালবেলা আমাদের বাসায় এসেছিস? এটা আমার বাড়ি, আমি আসবো না তো কে আসবে? আর আমি এখন এসেছি তোমার ছেলেকে বিরক্ত করার জন্য। তোমার ছেলে ওই দিন সকালবেলা আমাদের বাসায় গিয়ে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এসেছে, তাই আমি আজকে তার 12টা বাজাবো। এই বলে সিনথিয়া চলে আসলো রোহানের রুমে। দরজাটা খুলে ভিতরে গিয়ে আবার দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো খাটের কাছে। এসে দেখে রোহান ঘুমের মধ্যে কি যেন বলতেছে। সিনথিয়া আপু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে কতটা ভালোবাসি বোঝাতে পারবো না। তুমি আমার সাথে একদিন ভালোভাবে কথা না বললে, তোমার সাথে আমার ঝগড়া না হলে আমার কেমন যেন সারাটা দিন কিছুই ভালো লাগে না। আমাকে তুমি আপন করে নাও সিনথিয়া আপু। ওরে আমার লক্ষ্মী পিচ্চি বর, আমি তো তোকে আপন করে নিবই। তোকে আপন করব না তো কাকে আপন করব? তুই তো আমার একমাত্র জীবন সঙ্গী, তোকে ছাড়া আমি আর কাকে নিব? তবে কিছুদিন তোকে বিরক্ত করে নেই, এরপরে তোকে আমি আপন করে নেব। রোহান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর হঠাৎ সিনথিয়া এক বালতি পানি রোহানের উপর ঢেলে দিয়ে এক দৌড়ে চলে আসলো নিচে। এদিকে রোহান চিৎকার করতে করতে বলতে লাগলো, আম্মু, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি উপরে আসো। কে যেন আমার উপরে পানি ঢেলে দিয়ে চলে গেছে। তাড়াতাড়ি আসো। রোহানের চিৎকার শুনে তার আম্মু চলে আসলো উপরে। এইদিকে সিনথিয়া নিচে বসে মিটমিট করে হাসতেছে। রোহানের আম্মু রোহানের রুমে প্রবেশ করতেই দেখতে পেল পুরো ঘরে পানিতে ভরে গেছে। এটা দেখে রোহানের আম্মু বলতে লাগলো, এটা তো সিনথিয়া করেছে। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি ঘর মুছে দিতেছি। আর সিনথিয়ার সাথে কিন্তু ঝগড়া লাগাবি না। রোহান চুপচাপ চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে এসে দেখে সিনথিয়া বসে বসে টিভি দেখতেছে। রোহান সিনথিয়ার পাশে এসে বসে বলতে লাগলো, কালকে লিপ কিস করেছিলাম, ওইটার শাস্তি দিয়েছ আমাকে, বুঝতে পারছি আমি। ঠিক আছে, আবারও করব, মনে রাখো। দুজন কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর রোহান সিনথিয়াকে ছেড়ে দিল। দেখতে দেখতে এইভাবে তাদের ইঁদুর বিড়ালের যুদ্ধ আরও কেটে গেল 1 মাস। রাতে সবাই এক বাড়িতে খাবার খাচ্ছে। এমন সময় রোহানের আব্বু সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিনথিয়া, তোমাদের দুজনের ঝগড়া আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা আর এসব ঝগড়া চাইতেছি না। আমরা চাইতেছি যে তোমাদের দুজনকে একত্রিত করে দেওয়ার জন্য। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের দুজনকে একত্রিত করে দেব। না, আমি রোহানের সাথে থাকতে পারবো না। ওর সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়। ঝগড়া তো অবশ্যই করব, বিয়ের পর তো আরও বেশি বেশি করে করব ঝগড়া। আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কি করব এটা তুমি নিজেও জানো না। কি জানি না? হ্যাঁ, আমি তোকে বিয়ে করব না, মানে বিয়ে করব না। বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে, এত কিছু জানি না। করব না, করব না। করতে হবে, করতে হবে। দুজনের মধ্যে ইঁদুর আর বিড়ালের মতো ঝগড়া শুরু হয়ে গেল। এদিকে দুই পরিবার তাদের ঝগড়া দেখতেছে। হঠাৎ করে সিনথিয়ার আপু সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হয়েছে হয়েছে, ঝগড়া করতে হবে না। তুই কি চাইতেছিস সেটা আমি বুঝে গেছি। তুই যাইতেছিস তোদের বিয়েটা যত তাড়াতাড়ি দিতে পারি তত তাড়াতাড়ি তোদের জন্য ভালো। সিনথিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রোহানের আব্বু সিনথিয়ার আপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওরা দুজন ঝগড়া করতে থাকুক, আমরা ততক্ষণে তাদের বিয়ে কবে হবে ওই দিন তারিখ ঠিক করে ফেলি। রোহানের আব্বু আর সিনথিয়ার আপু এবং বাকি সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল সামনের সপ্তাহে। এইদিকে সিনথিয়া আর রোহান অনেক খুশি। খাওয়া দাওয়া শেষ করে সিনথিয়া আর রোহান চলে আসলো রুমে। রোহান সিনথিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই যে আমার সিনিয়র বউ, সামনের সপ্তাহ থেকে তো তুমি আমার কাছে থাকবে। তখন তোমাকে কি করব তা
আমি নিজেও জানি না, তবে একটা কথা বলতে পারি, তোমাকে অনেক অনেক আদর করব। রোহান এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর সিনথিয়া রোহানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রোহান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে বিয়ের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার সাথে সারা জীবন পার করতে চাই। তুমি কি আমাকে আগলে রাখবে তোমার রানী করে? অবশ্যই রাখবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে রানীর মতো করে রাখবো এবং প্রত্যেক দিন দুষ্টু মিষ্টি ঝগড়া করব। সিনথিয়া এবং রোহান এসব কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। পরের দিন থেকে দুই বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। দুই বাড়ি পাশাপাশি থাকায় অনেক বড় আয়োজন করতেছে দুই বাড়ি। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 6টি দিন। আজকে দুজনের গায়ে হলুদ। সবাই গায়ে হলুদে নাচানাচি করতেছে আর হলুদ দিতেছে। এদিকে রোহান আর সিনথিয়াও সবার সাথে নাচানাচি করতেছে। বিয়ের পুরো জমজমাট হয়েছে। রাত পার হতেই সকাল থেকে রান্নার আয়োজন শুরু করা হয়ে গেছে। অন্যদিকে বিউটি পার্লার থেকে লোক এসেছে সিনথিয়াকে সাজানোর জন্য। এদিকে সিনথিয়া সাজুগুজু করতেছে। অন্যদিকে রোহান সিনথিয়াকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়তেছে। সবাই রেডি হয়ে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। এদিকে রোহান এবং তার বন্ধু বান্ধবরা নামাজ আদায় করে সবাইকে নিয়ে চলে আসলো বিয়ে বাড়িতে। গেটে কিছুক্ষণ মজা করে সবাই রোহানকে নিয়ে বসলো তার আসনে। কিছুক্ষণের মধ্যেই সবাইকে খাবার দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ হতেই কাজী সাহেব এসে তাদেরকে বিয়ে করিয়ে দিয়ে চলে গেলেন। বিয়ে পড়ানো শেষ হতেই কিছু নিয়মকানুন মেনে রোহান এবং সিনথিয়াকে বিদায় দিল। এইদিকে সিনথিয়া রোহানের সাথে চলে আসলো তাদের বাসায়। সবাই সিনথিয়াকে বরণ করে নিয়ে চলে গেল রোহানের রুমে। অন্যদিকে রোহান তার বন্ধু বান্ধব নিয়ে চলে আসলো ছাদে। রাত প্রায় 2টা। এমন সময় রোহানের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সিনথিয়া কল দিয়েছে। কলটা না রিসিভ করে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। রুমের ভিতর প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো খাটের কাছে। এমন সময় সিনথিয়া খাট থেকে নেমে ঠাস ঠাস করে রোহানের গালে চড় মেরে দিল আর বলতে লাগলো, তোর জন্য এত অপেক্ষা করতে কেন? তোর জন্য এত অপেক্ষা করতে হবে কেন? তুই জানিস না আমি তোর জন্য সেজেগুজে বসে আছি? রাত 2টা বেজে গেছে। তোর কি মাথায় বুদ্ধি জ্ঞান বলতে কিছু নেই? সরি, আর হবে না এমন। রোহান মাপ চাইতে সিনথিয়া রোহানকে মাপ করে দিল। দুজন নামাজ আদায় করে বিছানায় এসে বসতেই সিনথিয়া রোহানকে 1 গ্লাস দুধ এগিয়ে দিয়ে অর্ধেকটা খাওয়ার জন্য বলল। রোহান অর্ধেক দুধ খেয়ে বাকি অর্ধেক দুধ সিনথিয়াকে দিয়ে দিল। সিনথিয়া দুধ খাওয়া শেষ করে গ্লাসটা টেবিল ওপর রেখে রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তাড়াতাড়ি আদর শুরু কর আমাকে, না হলে তোকে যে কি করব তুই নিজেও জানিস না। রোহান এই কথা শুনে তাড়াতাড়ি সিনথিয়াকে আদর করতে লাগলো। এইদিকে সিনথিয়া রোহানের আদর পেয়ে রোহানের সাথে রেসপন্স করতে লাগলো। গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।